হ্যালো স্টুডেন্টস, মাই নেম ইজ প্রীতম কুমার অ্যান্ড আজকের ভিডিওতে আমরা দ্রাব্যতার কনসেপ্ট এবং দ্রাব্যতা সম্পর্কিত কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো শুরু করা যাক। তো প্রথমেই বলি দ্রাব্যতা কি। দ্রাব্যতার অনেকগুলো সংজ্ঞা আছে, তবে আপাতত এই ভিডিওতে যতটুকু আমরা আলোচনা করব সেই অনুযায়ী যে সংজ্ঞাটা কাজে লাগবে সেটা হচ্ছে যে 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রবীভূত হয় তাই ওই দ্রবের দ্রব্যতা। এখানে অনেকগুলো বিষয় গুরুত্বপূর্ণ। এখানে দ্রাব্যতাটা কিসের? দ্রাব্যতাটা হয় দ্রবের, কারণ ধরো যে পানি একটা দ্রাবক, এই পাত্রে ধরো পানি আছে, তো এখানে সোডিয়াম ক্লোরাইড নির্দিষ্ট পরিমাণ দ্রবীভূত হবে, ক্যালসিয়াম ক্লোরাইড অন্য পরিমাণ দ্রবীভূত হবে, বা যে কোনো ভিন্ন ভিন্ন যৌগ ভিন্ন ভিন্ন পরিমাণে দ্রবীভূত হবে। তো এই যে তার মানে কি, দ্রাব্যতা জিনিসটা দ্রবের উপর ডিপেন্ড করে, যে যেই দ্রব্য সেই দ্রব্যের জন্য ভিন্ন একটা দ্রাব্যতা পাওয়া যেতে পারে। এখন এখানে ব্যাপার আছে আরেকটা, যে এই যে দ্রবীভূত হয় বলেছি, এটা কিন্তু কথাটা সম্পূর্ণ না। এটা কিন্তু হবে যে সম্পূর্ণভাবে দ্রবীভূত হবে। ঠিক আছে, যদি একটু ভালোভাবে দেখাই, এখানে লিখতে হবে সম্পূর্ণভাবে দ্রবীভূত হয়। ঠিক আছে, আর এখানে এখানে ব্যাপার হচ্ছে যে সম্পূর্ণভাবে দ্রবীভূত বলতে কি বোঝায়, মানে হচ্ছে যে ওই দ্রাবকে এর বেশি যদি তুমি দ্রব্য অ্যাড করো তাহলে সেটা দ্রবীভূত হবে না। সেটা হচ্ছে কি হবে, সেটা কঠিন রয়ে যাবে, অধঃক্ষিপ্ত হবে, নিচে জমা হয়ে যাবে। ঠিক আছে, তো অর্থাৎ এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ হয়ে যায়, তখন এই জিনিসটা হয়ে যায় সম্পৃক্ত দ্রবণ। তো এটা বলতে পারো যে 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রবীভূত হলে সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে তাকে বলা হবে ওই দ্রবের দ্রাব্যতা। এখন আরেকটা ব্যাপার আছে, যে এখানে বলতে হবে নির্দিষ্ট তাপমাত্রা। তাপমাত্রা নির্দিষ্ট হতে হবে। ঠিক আছে, আসলে কাহিনীটা হচ্ছে যে মানে ধরো এই পানির মধ্যে তুমি সোডিয়াম ক্লোরাইড মিশালে, তো সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে ধরো যে 20 গ্রাম লাগে, সেটা কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তুমি যখন তাপমাত্রা বাড়াবে তখন হয়তো 20 গ্রামের জায়গায় 25 গ্রাম বা 30 গ্রাম দ্রবীভূত হলে সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে। ঠিক আছে, তো তার মানে কি, দ্রাব্যতা তাপমাত্রার উপরও ডিপেন্ড করে। তো নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব্য দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তাকে বলা হয় দ্রবের দ্রাব্যতা। তার মানে আমরা কি বুঝলাম, যে দ্রবণ মানে হচ্ছে দ্রব যোগ দ্রাবক। দ্রব যে কোনো যৌগ হতে পারে, দ্রাবকও সব যৌগ হয় না দ্রাবক, যেমন পানি পানি ছাড়া CCl4 একটি দ্রাবক, কার্বন টেট্রাক্লোরাইড, অ্যালকোহল, এরা হচ্ছে বিভিন্ন ধরনের দ্রাবক আর কি। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে হবে। এই ছিল দ্রাব্যতার সংজ্ঞাটা। এবার আমরা চলে যাব আর একটু ডিপার নলেজের দিকে। আচ্ছা, তার মানে কি, যদি সাম আপ করি, যে দ্রাব্যতার যে ডেফিনিশনটা, সেখানে কি যে পয়েন্টগুলো আছে, যে অবশ্যই নির্দিষ্ট তাপমাত্রা হতে হবে, 100 গ্রাম দ্রাবকের জন্য আমরা দ্রাব্যতা হিসাব করব, সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে, তৈরি হলে পরে যে দ্রব লাগবে সেই দ্রব থেকে আমরা দ্রাব্যতার মানটা বের করব। আর দ্রাব্যতা S এর মান হচ্ছে দ্রবের ভর বাই দ্রাবকের ভর। ঠিক আছে, তাহলে দ্রাব্যতার মানটা পাওয়া যায়। তো এই জিনিসটাই এখানে হচ্ছে যে যে দ্রবের ভরটা সেটা অবশ্যই সম্পৃক্ত দ্রবণের সম্পৃক্ত দ্রবণের অনেক সময় এই ক্ষেত্রে এটাকে 100% দিয়ে গুণ করে পার্সেন্টেজ আকারে বা পার্সেন্ট না লিখেও প্রকাশ করা হয়। ঠিক আছে, শেষ। তো একটা প্রবলেম দেখলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো দ্রব্যতার কনসেপ্টটা। তো বলা হয়েছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 85 গ্রাম পানি
পানিটা কি দ্রাবক, সেখানে 10 গ্রাম NaCl সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। তাহলে বলা হয়েছে যে 25 ডিগ্রি সেলসিয়াসে NaCl এর দ্রাব্যতা কত। তো দ্রাব্যতা S হবে কি, দ্রবের ভর 10 ডিভাইডেড বাই 85 গ্রাম পানি। ঠিক আছে, এটাই হবে NaCl এর দ্রাব্যতা এই তাপমাত্রায়। ঠিক আছে, তো তো এবার দেখো যে কোশ্চেন নাম্বার 2 তে আমরা একটা হালকা চেঞ্জ করেছি। সেটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 85 গ্রাম সম্পৃক্ত দ্রবণে, ঠিক আছে, দ্রবণে 10 গ্রাম NaCl থাকে। তো এখন দ্রাব্যতা বের করতে বলা হয়েছে। ঠিক আছে, তো এখন কিভাবে বের করব? এখন দেখো আমরা কিন্তু জানি যে উপরে থাকবে কি, দ্রবের ভর, ঠিক আছে, আর নিচে থাকবে দ্রাবকের ভর। তো দ্রবের ভর এখানে কত, যেহেতু সম্পৃক্ত দ্রবণ বলা হয়েছে তাহলে দ্রবের ভর আমরা 10 গ্রাম দেব, আর দ্রাবকের ভর চাওয়া হয়েছে। এখন এখানে কিন্তু 85 গ্রাম যেটা সেটা কিন্তু দ্রবণের ভর। ঠিক আছে, এখন আমরা জানি যে দ্রবণ সমান সমান দ্রাবক যোগ দ্রব, তার মানে 85 সমান সমান দ্রাবক যোগ 10, তাহলে দ্রাবকের ভর 75 গ্রাম, তাহলে 75 গ্রাম। ঠিক আছে, তাহলে কি দ্রবণ জিনিসটা দেওয়া থাকতে পারে, তখন সেটাকে কিন্তু দ্রাবকে কনভার্ট করে নিতে হবে। আগের অঙ্কে কিন্তু ডিরেক্ট দ্রাবকের ভর দেওয়া ছিল, কিন্তু এখানে দেওয়া নাই, এখানে আমরা বের করে নিয়েছি। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবে। আচ্ছা, এখন আমার একটা একটু একটু অন্য টাইপের প্রবলেম। তো এই প্রবলেমটা হচ্ছে যে 25 ডিগ্রি সেলসিয়াসে NaCl এর দ্রাব্যতা দেওয়া আছে। ঠিক আছে, 58.5 গ্রাম, তার মানে কি 100 গ্রাম দ্রাবকে 58.5 গ্রাম NaCl আছে, NaCl থাকবে, সর্বোচ্চ থাকতে পারে বা সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। তো বলা হয়েছে কি, বলা হয়েছে যে 130 গ্রাম দ্রবণে 75 গ্রাম দ্রাবক আছে। তো যেহেতু দ্রবণ দেওয়া আছে, দ্রবণের ভর আর দ্রাবকের ভর আমরা আগে দ্রবের ভরটা বের করে নিই। দ্রাবক যোগ দ্রব, তার মানে কি দ্রবণ 130 গ্রাম, দ্রাবক 75 গ্রাম, তাহলে দ্রব কত গ্রাম হবে? দ্রব হবে হচ্ছে 55 গ্রাম। ঠিক আছে, দ্রব হলো 55 গ্রাম। তো বলা হয়েছে কি যে দ্রবণে আরো কত গ্রাম NaCl যোগ করলে দ্রবণটি সম্পৃক্ত হবে। ঠিক আছে, তো এখন এটা আমরা কিভাবে বের করবো? আমাদের বের করতে হবে কি, যে 75 গ্রাম দ্রাবকে কত গ্রাম NaCl থাকলে এটি সম্পৃক্ত হয়। ঠিক আছে, তো আমরা যদি দেখি যে 100 গ্রাম দ্রাবকে 58.5 গ্রাম NaCl থাকলে কিন্তু এটি সম্পৃক্ত হয়। তাহলে একের জন্য 58.5 বাই 100, আর 75 এর জন্য 58.5 ইন্টু 75 বাই 100। তার মানে কি এত গ্রাম দ্রব যদি থাকে, এত গ্রাম NaCl যদি থাকে, সেক্ষেত্রে দ্রবণটা সম্পৃক্ত হবে। তো একটু মানটা হিসাব করি যে কত হয়। মানটা হচ্ছে কি 43.875 গ্রাম। তার মানে এত গ্রাম NaCl থাকলেই এই দ্রবণটি সম্পৃক্ত হবে। এখন অলরেডি 55 গ্রাম আছে, কিন্তু আমাদের এতটুকু হলেই হতো। তার মানে কি নতুন আরো যোগ করতে হবে না, অলরেডি এটি সম্পৃক্ত হয়ে অতিপৃক্ত হয়ে আছে। ঠিক আছে, তার মানে অ্যান্সার হবে কি দ্রবণটি অলরেডি সম্পৃক্ত। তো এখানে একটা কনসেপ্ট আমরা একটু দেখি যে অসম্পৃক্ত, সম্পৃক্ত আর অতিপৃক্ত, এই তিন ধরনের দ্রবণ হয়। অসম্পৃক্ত দ্রবণ মানে যত গ্রাম হলে আর মানে যত গ্রাম হলে তারপরে আরো দ্রব্য যোগ করলেও দ্রবীভূত হয়ে যাবে। মানে লবণে পানি মিশালে তুমি তারপর তারপর যদি এমন হয় যে আরো লবণ মিশালে ওই নতুন লবণগুলো দ্রবীভূত হবে, তাহলে ওই দ্রবণটা অসম্পৃক্ত ছিল। যদি সম্পৃক্ত হয় এটা তো বুঝছো। অতিপৃক্ত হচ্ছে যে সম্পৃক্ত মানে যতটুকু হলেই একদম সম্পৃক্ত দ্রবণ হবে, তারও যদি বেশি দ্রব্য থাকে তখন সেই দ্রবণটিকে বলা হবে অতিপৃক্ত দ্রবণ। ঠিক আছে, এই হচ্ছে কাজ, শেষ।
আচ্ছা, এখন আমরা চলে এসেছি যে ধরনের প্রবলেম পরীক্ষার সৃজনশীলের ঘ নম্বরে আসে, 4 নম্বরের প্রশ্নে আসে, সেগুলো হচ্ছে যেমন একটা প্রশ্ন যে দুইটা তাপমাত্রা দুইটা পাত্র দেওয়া আছে। তো দেওয়া আছে যে এই 25 ডিগ্রি সেলসিয়াসে দ্রাব্যতা 30 এবং 75 ডিগ্রি সেলসিয়াসে দ্রাব্যতা 40। ঠিক আছে, একই 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 দ্রবণ, একই দ্রাবক, সবই সেম, বা তাপমাত্রা ভিন্ন হয়, দ্রাব্যতা বেড়ে গেছে। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে কি, যদি আমরা একটা দ্রবণ এটাকে উত্তপ্ত করে 75 ডিগ্রিতে নেই, সেটা যদি এখানে সম্পৃক্ত থাকেও এখানে এসে কি অসম্পৃক্ত হয়ে যাবে, কারণ আরো বেশি দ্রব দরকার, অতিরিক্ত কিছু দ্রব যোগ করতে হবে, তাই তো? তো এখানে কি 100 গ্রামে 30 গ্রাম দ্রব সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, এখানে 100 গ্রামে 40 গ্রাম দ্রব সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। তার মানে যদি তুমি একটা 100 গ্রাম দ্রাবকের সম্পৃক্ত দ্রবণ নাও, সেক্ষেত্রে কি তুমি আরো 10 গ্রাম যোগ করলেই সেটি সম্পৃক্ত হবে। ঠিক আছে, অথবা যদি তুমি দ্রবণের কথা বলো, 130 গ্রাম দ্রবণের ক্ষেত্রে 10 গ্রাম যোগ করতে হবে, তাই তো? কারণ কি, এখানে দ্রবের ভর 30 গ্রাম, দ্রাবকের ভর 100 গ্রাম, তার মানে দ্রবণটা হয়ে যাবে কি 130 গ্রাম। আর এখানে দ্রবের ভর 100 গ্রাম, দ্রাবকের ভর 40 গ্রাম, দ্রবণের ভরটা 140 গ্রাম। কারণ কি 130 গ্রাম দ্রবণের জন্য 10 গ্রাম দ্রব অ্যাড করতে হচ্ছে। ঠিক আছে, এই কনসেপ্টটা ব্যবহার করে আমরা এই প্রবলেমটা সলভ করব যে 200 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, সেটাকে যদি 25 ডিগ্রি থেকে 75 ডিগ্রিতে নেওয়া হয়, তাহলে কত গ্রাম অতিরিক্ত দ্রব যোগ করতে হবে? তো আমরা ঐকিক নিয়মে করব যে 130 গ্রাম দ্রবণের ক্ষেত্রে দ্রব লাগে কত? 10 গ্রাম। 1 গ্রামের ক্ষেত্রে 10/130 গ্রাম, 200 গ্রামের ক্ষেত্রে 10 × 200/130 গ্রাম। তো ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে এটাই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, তো এরকম ভাবে সেম সেম ধরনের প্রশ্ন একটু ঘোরায় আসতে পারে। ঠিক আছে, যেমন ধরো এখানে আমি 25 ডিগ্রি না দিয়ে আমি এখানে দিয়ে দিলাম 125 ডিগ্রি। ঠিক আছে, দ্রাব্যতা 30, এখানে 75 ডিগ্রি, এখানে আমি দ্রাব্যতা দিয়ে দিলাম ধরো 15। ঠিক আছে, তো বলে দিবে কি যে 200 গ্রাম সম্পৃক্ত দ্রবণ 125 থেকে 75 ডিগ্রি সেলসিয়াসে নিলে কত গ্রাম দ্রব অধক্ষিপ্ত হবে। ঠিক আছে, এখানে এখানে বলা হয়েছে দ্রব যোগ করার কথা, কিন্তু কত গ্রাম দ্রব তখন অধক্ষিপ্ত হবে, এরকম এরকম প্রশ্ন হতে পারে, মানে জাস্ট উল্টাটা। কিভাবে করতে হবে এটা কিন্তু তোমরা জানো। এটার সলিউশনটা আমি একটু দিয়ে দিই তোমাদের, দেখলেই বুঝতে পারবো ব্যাপারটা। যদি বলি যে দেখো এখানে S = 30, তার মানে 130 গ্রাম, 100 গ্রাম দ্রাবকে 30 গ্রাম দ্রব থাকে, তার মানে 130 গ্রাম দ্রবণ তৈরি হয়। এখানে S = 15, ঠিক আছে, S = 15, তার মানে কি 100 গ্রাম দ্রাবকে 15 গ্রাম দ্রব, তার মানে 115 গ্রাম দ্রবণ তৈরি হয়। তার মানে কি, যদি তুমি 130 গ্রাম দ্রবণকে এই তাপমাত্রা থেকে এই তাপমাত্রায় নাও, তাহলে তোমার কি হবে, এখানে হয়ে যাবে যেহেতু 115, তাহলে 15 গ্রাম অধক্ষিপ্ত হবে, ঠিক না? সেটা কিসের ক্ষেত্রে? 130 গ্রাম দ্রবণের ক্ষেত্রে। ঠিক আছে, আর যদি দ্রাবক বলো সেক্ষেত্রে দ্রাবক হবে 100 গ্রাম, কিন্তু ওই হিসাবে আমরা যাব না, যেহেতু প্রশ্ন দেওয়া আছে দ্রবণের। ঠিক আছে, তার মানে 130 গ্রাম দ্রবণের ক্ষেত্রে 15 গ্রাম দ্রব অধক্ষিপ্ত হয়। তো এই জিনিসটা আমরা লিখবো যে 130 গ্রামের জন্য 15 গ্রাম, 1 গ্রামের জন্য 15/130 গ্রাম, মানে 200 গ্রামের জন্য 15 × 200/130 গ্রাম। বেশিরভাগ ম্যাথে প্রায় 95% ক্ষেত্রে দ্রবণ দিয়ে প্রশ্ন আসে, তো এতটুকু করলেই হয়ে যাবে। দ্রাব্যতা থেকে এমনিতেও এত বেশি প্রশ্ন আসে না, বেশিরভাগ আসে দ্রাব্যতা গুণফল থেকে। তবে এগুলো বিভিন্ন অ্যাডমিশনে এবং হচ্ছে এমনিতেও MCQ বা হচ্ছে বোর্ডের ক্ষেত্রে সৃজনশীল প্রশ্নে আসে এই ধরনের প্রশ্নগুলো, এবং মোটামুটি ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলোই। ঠিক আছে, তো এই ছিল আজকের এই ভিডিওতে। পরবর্তী লেকচারে আমরা দ্রাব্যতা গুণফল নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটি অবশ্যই দেখবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।